বাংলায় কথা আছে না, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসা। আর এক্ষেত্রে দেখুন, কেউটেটাকে আড়াল করার জন্য রোজ একটা করে কেঁচো বার করে যাচ্ছে। এই আজকে কুন্তল, কালকে ওই হৈমন্তী, পরশু তো সেই শান্তনু, সেই অয়নশীল। কালীঘাটের কাকু অব্দি পৌঁছাতে পারছে, কিন্তু কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারছে না। কারণ এরা জাতীয় শিক্ষানীতি করেছে, 484 পাতা ড্রাফট করেছিল। সেই ড্রাফটে একবারের জন্য কোথাও ধর্মনিরপেক্ষতা শব্দটা লেখেনি। আমরা বুঝি না। আমি কেন বললাম আমার ভারতকে, আমার ছোটবেলার ভারতবর্ষকে ভাঙতে চাইছে? এই মোহাম্মদ সামি তো এইবারের বিশ্বকাপ ক্রিকেটে ফাইনাল অব্দি তুললো ভারতকে, এই সিরাজ তো তুললো। আমার ছোটবেলা মনে আছে সেই বিখ্যাত ম্যাচটা যেটা সৌরভ গাঙ্গুলি জামা উড়িয়েছিলেন ইংল্যান্ডের মাটিতে, ইংল্যান্ডকে হারিয়ে। তখনও আমরা ইংল্যান্ডকে বা অস্ট্রেলিয়াকে ভারত হারালে বেশি আনন্দ পেতাম। ইদানিং কেউ কেউ বাজারে বেরিয়েছে ইংল্যান্ডের থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতলে বেশি খুশি হয়ে যায়, যেমন ইংল্যান্ডটা ভালো বাংলাদেশটা খারাপ, এমন ভাব। সেই যে ম্যাচটা আমরা জিতেছিলাম, ম্যাচের ক্যাপ্টেন ছিলেন সৌরভ গাঙ্গুলি নামক একজন বাঙালি ব্রাহ্মণ। সে ম্যাচের ভাইস ক্যাপ্টেন ছিলেন, আমি যদি খুব না বলি, রাহুল শরৎ দ্রাবিড় নামে একজন কন্নড় ব্রাহ্মণ। দুজনেই ধর্ম পরিচয় হিন্দু ব্রাহ্মণ, দুজনের খাদ্যাভ্যাস, পোশাক, কথার ভাষা, বড় হয়ে ওঠা, যে সিনেমা দেখেছেন, যে গান শুনেছেন, কোনো কিছুতে কোনো মিল নেই। ম্যাচটা জিতিয়েছিল আমাদের উত্তরপ্রদেশের একটি মুসলিম ছেলে নাম মোহাম্মদ ক্যাফ এবং পাঞ্জাবের একটি শিখ ছেলে নাম যুবরাজ সিং। এই ভারত তো আমরা দেখেছি, এই ভারতকে নিয়ে তো আমরা গর্ব করতাম। যখন সৌরভ গাঙ্গুলি জামা ওড়াচ্ছেন, তার জামা ওড়ানোর পিছনে কায়েফের কত ইঞ্চি অবদান, মুসলমান কায়েফের কত ইঞ্চি অবদান, শিখ যুবরাজের কত ইঞ্চি অবদান, বা হিন্দু সচিনের কত ইঞ্চি অবদান, আমরা কোনোদিন মাপতে গেছি? বিজেপি আমাদের জোর করে মাপাচ্ছে। এবং এর পিছনের উদ্দেশ্য হলো আসলে ধর্মকর্ম এইসব নিয়ে মেতে থাকা। পুরনো মানুষরা আছেন, মনে থাকবে যখন বাবরি মসজিদ ভাঙলো, স্লোগান কি ছিল? আধে রুটি খাएंगे पर मंदिर वही बनाएंगे। ওরা পরে বুঝেছে আস্তে আস্তে মন্দির ওয়াহি বানায়েঙ্গেটা জোরালো হয়ে গেল, কিন্তু প্রথম লাইনটা মনে রাখা জরুরি, আধে রুটি খাएंगे। বড় লোকের দল না হলে বলে গরিব মানুষকে আধ পেটা খাইয়ে রাখবো। চোর ডাকাত সিটিংবাজ বড় লোকের দল না হলে কখনো বলে যে তোমাকে পুরো রুটি খেতে দেব না। গরিব মানুষ, আমার দেশের গরিব মানুষ ভাববে না, বুঝবে না, তাকাবে না। জল জঙ্গল জমি পাহাড় স্কুল কলেজ হাসপাতাল সব কারা দখল করে দিচ্ছে, বেঁচে দিচ্ছে সব আম্বানি আদানির হাতে। বিজেপির বিরুদ্ধে লড়াই এ কেবল গলা কাঁপিয়ে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান বলে ছেড়ে দেওয়ার বিষয় না। বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে লড়াই মানে আসলে সাম্প্রদায়িকদের বিরুদ্ধে লড়াই। যেমন একই সাথে গরিবের পেটে নির্লজ্জতম ভাবে লাথি মারতে পারে যে লোকগুলো, সেই লোকগুলোর বিরুদ্ধে লড়াই। আরএসএস বিজেপি থাকা মানে ভারতের গরিব মানুষ, ভারতের মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তার জীবনে সুদিন আর কোনোদিন নেই, আছে দিন আসবে। ফলত বিজেপিকে তাড়াতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে এ নিয়ে কোথাও কোনো কনফিউশন নেই। এক নম্বর কথা, বিজেপি তাড়া। দেশের ক্ষমতা থেকে বিজেপিকে হটাও। এখন সমস্যাটা হচ্ছে কখনো কখনো আমাদেরও কিছু কিছু অস্বস্তি হয়ে যায়। আমরা রঘু ডাকাতের বিরুদ্ধে লড়তে চলেছি, আদানি হলো রঘু ডাকাত। সেই লড়াইতে আমাদের গায়ে কোনো দাগ নেই। বুদ্ধদেব ভট্টাচার্য বা বিমান বসু সারা জীবনে এক ফোঁটা কালির ছাপ কেউ দিতে পারবে না। লগে লগে লেজে লেজে হঠাৎ দুটো ফ্ল্যাট চোর, কয়লা চোর, চাকরি চোর এসে ঢুকে বলছে আমাকেও টিমে নাও, আমাকেও খেলতে নাও, আমাকেও খেলতে নাও। কখনো কখনো এই প্রশ্ন কারোর মনে আসছে তো, তাহলে এখানে কি, তাহলে কি ওখানে? পরিষ্কার আমরা বলছি, এসএফআই আগামী নির্বাচনে, লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার ছাত্র সমাজের কাছে পরিষ্কার বলবে, ঘাস ফুল পদ্ম ফুল দুটো মিলে এপ্রিল ফুল করার চেষ্টা করবে। মানুষকে হাতে কাস্তে নিন, ঘাস কেটে দিন, গরু দেখবেন এমনি এমনি চলে গেছে, কোনো অসুবিধা। কে নেবে? ও বিনা টিকিটে ট্রেনে উঠেছে, খানিকক্ষণ পর দেখবেন এখন বাথরুমে লুকিয়ে বিড়ি খাচ্ছে, খানিকক্ষণ যে টিটি বেশি ঘোরাঘুরি করে নিজেই ট্রেন থেকে নেমে চলে যাবে। অত ভেবে লাভ নেই।
থাকবে না, টিকবে না বেশি। পরিষ্কার বোঝাপড়া হয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছুদিন আগে পর্যন্ত হচ্ছিল না, লালুর ছেলে নীতিশ কুমার, মুলায়মের ছেলে, ওই দেবেগৌড়ার ছেলে, এদেরকে ডেকে থার্ড ফ্রন্ট করতে যাচ্ছিলেন, মনে নেই? কি তাল ছিল থার্ড ফ্রন্ট করা? এই গত 2 বছরের মধ্যে একাধিক করার, এখন তো এইসব যন্ত্রপাতি এসে গেছে, ওই যে ভিডিও করছে, আমি কি বলছি ওইটা এখন 2 বছর পরে থেকে যাবে ওই ভিডিওতে। গুচ্ছ গুচ্ছ এইরকম উদাহরণ আছে যেখানে উনি দাঁড়িয়ে বলছেন আরএসএস ভালো, বিজেপি খারাপ। কিচ্ছু বোঝো না তুমি। আরএসএস ভালো, বিজেপি খারাপ। প্রথমে কিছুদিন চালালো যে বাজপেয়ী ভালো, আদবানি খারাপ। তারপরে কিছুদিন চালালো আদবানি ভালো ছিলেন, মোদি খারাপ। এখন লাস্ট মার্কেটে ছেড়েছে মোদি ভালো, অমিত শাহ খারাপ। আসল কথা হলো বিজেপির সাথে একটা প্যারালাল লাইন মেনটেন করে। টেবিলের ওপরে পাঞ্জা লড়ছে, টেবিলের তলায় অন্য হাতটা হ্যান্ডশেক করে বসে আছে। পরিষ্কার ডিল। আমি বিজেপি, আমি তোমার ভাইপোকে বাইরে রাখবো। ওই যে আমি একটু আগে বলছিলাম কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি, বাড়ির পুজোয় কচি পাঠা না থাকলে অনেক সময় চাল কুমড়ো বলি দিয়ে দেয়। ওই রকম একটা বেহালার চাল কুমড়ো, একটা বীরভূমের চাল কুমড়ো, একটা এই আমাদের উত্তর 24 পরগনায় ওই হাবড়া অশোকনগরের চাল কুমড়ো, এরকম কয়েকটা বলি দিয়ে দিয়েছে। পরিষ্কার কথা হলো তুমি ভাইপো, তোমার ভাইপোকে আমি বাইরে রাখবো। কয়লা, বালি, চাকরি, লটারি যাই লেগে থাকুক না কেন ওর গায়ে। আর প্রতিদানে তুমি তৃণমূল কংগ্রেস, সেই ইলিয়াড ওডিসিতে পড়েছিলাম না, ট্রয়ের ঘোড়া, তুমি খোচরের কাজ করবে। তুমি প্রথমে ভাগাভাগি করার চেষ্টা করবে, করার চেষ্টা করেছিলেন, থার্ড ফ্রন্ট, থার্ড ফ্রন্ট ইত্যাদি। সব ঘাটের জল খেয়ে কোথাও কোনো হালে পানি না পেয়ে তারপরে গিয়ে বলেছে তাহলে তুমি ইন্ডিয়া জোটে গিয়ে বসে থাকো। ওইখানে গিয়ে যেদিন ইন্ডিয়া জোটের প্রথম মিটিং হয়েছে, আমি আমার বাড়ি দক্ষিণ কলকাতার দিকে, যাদবপুরের দিকে, হাজরা মোড় দিয়ে যাচ্ছি। হাজরা মোড়ে রাজীব গান্ধীর একটা মূর্তি আছে, যারা গেছেন দেখেছে। প্রথম মিটিং হয়েছে পিসির মানে ভাইপো বাহিনীর তরসয়। রাজীব গান্ধীর মূর্তি ঢেকে এত বড় করে হোর্ডিং লাগিয়ে দিয়েছে, দিদিকে প্রধানমন্ত্রী চাই, বেগানি স্বাধীনে আব্দুল্লাহ দিওয়ানা। কেউ বলছে, নিজে একা লাফাচ্ছে আমি প্রধানমন্ত্রী হবো, প্রধানমন্ত্রী। তারপরে ওই প্রজেক্ট ফেল করেছে, বুঝেছে যে কেউ পাত্তা দিচ্ছে না বিশেষ। এখন অব্দি কিন্তু কেউ কোথাও আলোচনায় নেই কি হবে না হবে। আগে সবাই একটা যে প্রশ্নে একমত হচ্ছে যে বিজেপিকে আগে তাড়াও, তারপরে বাকি যা হবে দেখা যাবে। এই নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল একটা জায়গায় এসেছে, কোনো নির্বাচনী জোট, একটা মতামত রাখার মঞ্চ। সেখানে গিয়ে দুম করে হঠাৎ বলে দিল তাহলে মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী। এর মানে কি লোকে বোঝে না? আমাদের কপালে বিশ্ব বাংলার ব লেখা আছে নাকি? আমরা বুঝি না কিছু। তোমার পাঠিয়েছে ওইখানে খোচরগিরি করার জন্য, ভিতর থেকে ঘেটে ঘ করে দেওয়ার জন্য। তাকে ভরসা করা যায়? দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াই দুর্নীতিবাজের উপরে পাঁচিলে বসে থাকা লোককে নিয়ে হয়? ও লিখে রেখে দিন জীবনে গোটাগুটি বিজেপির বিরোধিতা করতে পারবে। এখন বোঝাপড়া হয়েছে তুমি বেশি বেশি লাফাও পশ্চিমবঙ্গে, তুমি বিজেপির বিরুদ্ধে বেশি না লাফালে বামপন্থীরা ফিরে আসবে, কংগ্রেস ফিরে আসবে, অন্য কেউ ফিরে আসবে। বামপন্থীরা আরএসএস এর আদর্শগত শত্রু, সব থেকে বড় শত্রু, 1 নম্বর শত্রু। কংগ্রেসের সাথে কতগুলো আদর্শগত ফারাক আছে স্বাধীনতা সংগ্রামের পর থেকে। ফলত বামপন্থীরা এবং কংগ্রেসকে সাইডে রাখার জন্য বিজেপিরও বোঝাপড়া হচ্ছে, আচ্ছা তাহলে তৃণমূল থাকুক। বাংলায় কথা আছে না, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসা। আর এক্ষেত্রে যখন কেউটেটাকে আড়াল করার জন্য রোজ একটা করে কেঁচো বার করে যাচ্ছে। এই আজকে কুন্তল, কালকে ওই হৈমন্তী, পরশু তো সেই শান্তনু, সেই অয়নশীল। কালীঘাটের কাকু অব্দি পৌঁছাতে পারছে, কিন্তু কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারছে না। কারণ এই বোঝাপড়া। পশ্চিমবঙ্গে ভাগাভাগি হবে দুটো দক্ষিণপন্থী রাজনৈতিক দলের মধ্যে, একটা প্রকাশ্যে উগ্র দক্ষিণপন্থী, আর একটা খাতায় কলমে লেখেনি, কিন্তু চান্স পেলেই তারাও সাম্প্রদায়িক প্র্যাকটিসের কোনো সুযোগ ছাড়ে না। ফলত এই দুটি ডানপন্থী দলের মধ্যে যদি পশ্চিমবাংলার রাজনীতি, নদিয়ার মানুষ, কল্যাণীর মানুষ যদি ভাগাভাগি হয়ে থাকে, তাহলে রুজি রুটির কথা বলার লোকগুলো বেশি স্পেস পাবে না। যদি রুজি রুটির কথা বলার লোকগুলো বেশি স্পেস না পায়, তাহলে
আমার আদানির হাতে দেশটা বিক্রি করে দিতে সুবিধা হবে, সহজ হবে। এই তো নদিয়ারই লোক আছে একজন, বিভিন্ন যাই হোক গোলেমালে হরি বলে বিভিন্ন বিষয় দুবার চারবার আদানি সম্পর্কে বলেছে। তৃণমূল তার পাশে দাঁড়িয়েছে, ভদ্রমহিলার পাশে, কেউ বলতে পারবে? ঠিকই তো বাধা আছে একটা জায়গায়, গোডাউন একই, শোরুম আলাদা হতে পারে, বাড়ির একতলা দোতলা আলাদা হতে পারে, কিন্তু টিকি যদি এক জায়গায় বাধা থাকে, এ বেশি বেমারবাই করবে কি করে? বেশি বেমারবাই করলে নরেন্দ্র মোদী নাগপুরে ফোন করে দেবে, দিয়ে বলবো ও টুনির মা তোমার টুনি কথা শুনছে না, তখন সঙ্গে সঙ্গে আবার টুনির মা আবার লাইনে চলে আসবে। ফলত এখান থেকে বার করতে হবে রুজি রুটির কথা, অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা। আচ্ছা, বলতে হবে। সেই কথা সামনে নিয়ে আসার জন্য আমরা বামপন্থীরা লড়াই করছি। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা তছনছ হয়ে গিয়েছে। যে কোনো মানুষ ন্যূনতম খোঁজ খবর রাখেন, মানুষ বুঝতে পারে। এবং দুঃখের বিষয় হলো আলোচনা হচ্ছে না। এত এত স্কুল বন্ধ হয়ে গেল, খবরের কাগজে খুব বেশি আলোচনা দেখেন, বুদ্ধিজীবীদের খুব বেশি নড়াচড়া দেখেন। আমাদের ঘরের ছেলেমেয়েগুলো যাবে কোথায়? মিড ডে মিলে ডিম চুরি হওয়া, চাল চুরি হওয়া, মানে ডিমটা চুরি হচ্ছে না, শৈশব চুরি হয়ে যাচ্ছে, পুষ্টি চুরি হয়ে যাচ্ছে। কথা বলবে না? অঙ্গনওয়াড়ি তুলে দেওয়ার কথা বলছে, ভয়ানক চক্রান্ত, কথা বলবে না কেউ। ডেভেলপমেন্ট ফি, কম্পিউটার ফি, লাইব্রেরি ফি, ক্যাপিটেশন ফি, কত রকম ফি বাড়ছে, ছাত্ররা জানে, কেউ কথা বলবে না। ছাত্ররা যাতে এগুলো বলতে না পারে তার জন্য 6 বছর ছাত্র ভোট বলছে, কিন্তু কলেজে কলেজে ভোট দিয়ে খোঁজ দিয়ে দেখেন ইউনিয়ন ফিটা দিতে হচ্ছে, ইউনিয়ন ভোটটা, ওই টাকা দিয়ে মদ মাংস মচ্ছর চলছে। আমাদের, আমি আবার একটু আগে যে কথা বললাম, অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা, এই কথা যদি উচ্চারণ, এটা সময়ের দাবি বামপন্থীদের কাছে, আমাদের কাছে, আমার আপনার কাছে। বামপন্থীদের বাইরে এই মিটিং মিছিলে সরাসরি আসতে পারেন না, আসেন না। হয়তো একটা ছোট দোকান আছে, হয়তো কোথাও ছোট টোটো চালান, কোন একটা কন্ট্রাকচুয়াল চাকরি করেন, এখনো খানিকটা ইতস্তত করেন আমাদের এই ভিড়ের মধ্যে এসে দাঁড়াতে। আমরা নিশ্চিত সেই মানুষও আমাদের কথা শুনছেন এবং নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখছেন যে তার জীবনে যে সংকট নেমে এসেছে সরকারি অর্থনৈতিক বিভিন্ন কারণে, সেই সংকটের কথা এরা বলছে না। তাহলে আমাদের বামপন্থীদের প্রতি ইতিহাসের অর্পিত দায়িত্ব, আমাদের এই কথা বলতে হবে। আমাদের প্রতি সময়ের দাবি। সেই কথা ছিল না বার্টল্ট ব্রেক্টের বিখ্যাত, যে যখন অন্ধকার তখন কি গান হবে? অন্ধকারের সময় জড়সড় হয়ে থাকার কথা, ভীত থাকার কথা, দুশ্চিন্তায় ভোগার কথা, তখন গান গাওয়ার সময় নয়। ব্রেক্ট প্রশ্ন করছেন নিজেই নিজেকে, অন্ধকারের সময় কি গান হয়? গান করা যায়? বলে একটুখানি গ্যাপ দিয়ে দিচ্ছেন, হ্যাঁ হবে, অন্ধকারের গান হবে। ব্রেক্টের থেকে অনেক দূরে আমাদের এখানে রবি ঠাকুর আমাদের ছোট থেকে শিখিয়েছেন, অন্ধকারের উৎস হতেই আলো উৎসারিত হয়। আমরা সেই আলোর খোঁজে চলবো, আমরা সেই আলোর খোঁজে চলবো। জীবনানন্দের ভাষায় টিভির বিনাশী আলোক পত্রিকা হয়ে পশ্চিমবাংলায় কাজ করবে ওই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের ঝান্ডা। আমি শেষ করবো।